স্বাগত নিউজ 24 সকাল 10টা সংবাদে। সাথে আছি আমি তানজিনা অন্ত। আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হচ্ছে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ। এর মধ্যে সংলাপে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় পার্টি। তবে রাষ্ট্রপতির এই সংলাপে যোগ দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না বিএনপি। এমন বাস্তবতায় আওয়ামী লীগ বলছে সংলাপে না গেলে হারিয়ে যাবে বিএনপি। প্লাবন রহমান জানাচ্ছেন বাকিটা। সবশেষ দুটি নির্বাচন কমিশন গঠন হয়েছে রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত সার্চ কমিটির মাধ্যমে, যে সংলাপ দুটিতে যোগ দিয়েছিল বিএনপি সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল। এবারও নতুন নির্বাচন কমিশন গঠন হবে সার্চ কমিটির হাত ধরে। সেই সার্চ কমিটির সদস্যদের খুঁজতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে আগামী 20 ডিসেম্বর শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, যে সংলাপে প্রথম দিন যাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আমরা মনে করি গণতন্ত্রে ডায়ালগটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই ইম্পর্টেন্ট জিনিস হিসাবে ডায়ালগকে আমরা নিচ্ছি রাষ্ট্রপতি সবার উপরে। তিনি যেহেতু আহ্বান করেছেন, দেখি তিনি আহ্বান করেছেন কি বলেন বা আমরা কি বলি। তবে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছে না বিএনপি। এমনকি সংলাপে যাওয়ার মতো কোনো যৌক্তিকতাও দলটি খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সার্চ কমিটিতে গিয়ে আমি মতামত ব্যক্ত করব আর সেটা রাষ্ট্রপতি সেই মতো চলবে, তাহলে প্রধানমন্ত্রী আছে কেন? সুতরাং একমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শই তো যথেষ্ট রাষ্ট্রপতির জন্য নির্বাচন কমিশন গঠনে। এই ধরনের নাটকের মধ্যে অংশগ্রহণ করার কোনো যুক্তি কোনো রাজনৈতিক দলের আছে বলে মনে করি না। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে স্বাভাবিক গতি হিসেবে দেখছে আওয়ামী লীগ। বিএনপি যদি তাতে অংশ না নেয় তাহলে দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল। নির্বাচন কমিশন এবং মহামান্য রাষ্ট্রপতি যে আলোচনায় রেখেছেন, এটা একটি স্বাভাবিক গতি। এই বাস্তবতাকে বিএনপি বিশ্বাস করতে চায় না। কাজে বিএনপি বাস্তবতার বাইরে থাকতে পারে রাজনীতিতে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। সংবিধান অনুযায়ী আইন করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজের প্রতিনিধিরা, কিন্তু অন্তত এই সময়ের মধ্যে তা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী। তাই এবারও সার্চ কমিটির মাধ্যমে হতে যাচ্ছে নির্বাচন কমিশনারদের নিয়োগ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ থেকে দেশে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রাজধানীর বিসিপিএস এ পরীক্ষামূলকভাবে দেয়া হবে এই টিকা। ঢাকা জেলার সিভিল সার্জন বলেন, সক্ষম ফ্রন্ট লাইনারদের দিয়ে পরীক্ষামূলক বুস্টার ডোজ সফল হলে ষাটোর্ধ্বদের দেয়া শুরু হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়েই চোখ রাঙাচ্ছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। বলা হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে 85% কার্যকর। তাই সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ। 6 মাস পরে বুস্টার বিষয়টা আসে, অনেকেই পেয়েছেন। যারা আগে শুরু করেছে তারা আগে পাবে, এবং যারা এই ষাটোর্ধ্ব তাদেরকে তো প্রাধান্য দেওয়া হবে। মূলত যাদের টিকার 2 ডোজের মেয়াদ 6 মাস পেরিয়েছে তাদের আরও 1 ডোজ টিকা দেয়াকেই বলা হচ্ছে বুস্টার ডোজ। ঢাকা জেলার সিভিল সার্জন জানান, শুরুতে সীমিতভাবে সক্ষম স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগ সফল হলে দেয়া হবে ষাটোর্ধ্বদের। আমরা সীমিত পর্যায়ে করি। আমরা যদি কালকে এটা সীমিত পর্যায়ে শুরু করি, হয়তো প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং যারা সক্ষম কর্মী এদেরকে দিয়ে আমরা শুরু করব, আর পরবর্তী পর্যায়ে বয়স্কদেরকে অবশ্যই আমরা আনবো। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যে কোমরবিডিটি সেগুলো আমরা বিবেচনার মধ্যে রাখবো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখন ডাবল ডোজের টিকার আওতায়। টিকার প্রাপ্যতা প্রায় নিশ্চিত, তাই দেয়া হচ্ছে বুস্টার ডোজ। তবে শতভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় না নিয়ে বুস্টার ডোজ দেয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে প্রায় 66,000 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI হিসেব তুলে ধরে বলছে, বৈদেশিক বাণিজ্যের আড়ালে হচ্ছে বড় অঙ্কের অর্থ পাচার। এর বাইরেও নানা উপায়ে অর্থ পাচার হচ্ছে, তবে তা হিসেবের বাইরেই রয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচার পুরোপুরি বন্ধ করার সামর্থ্য নেই সরকারের। ব্যবসার পরিবেশ হয়রানিমুক্ত করতে পারলে এই প্রবণতা কিছুটা কমার আশা তাদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
ভৌগোলিকভাবে ছোট্ট আয়তনের হলেও ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় এক দেশ বাংলাদেশ। বছরে এদেশ থেকে রপ্তানি হচ্ছে প্রায় $39 বিলিয়ন, আর আমদানি হচ্ছে তার চেয়েও বেশি। এমন অবস্থায় আমদানিতে বাড়তি ব্যয় আর রপ্তানিতে কম আয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ অন্য দেশে পাচার হচ্ছে প্রতিনিয়তই। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জিএফআই এর হিসেবে 2009 থেকে 2015 এই 6 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 50 বিলিয়ন বা 4 লক্ষ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি পাচার হওয়ার নজির দেখা গেছে 2015 সালে, যে বছর $1,187 কোটি পাচার হয়। 2015 এর পর অবশ্য বাংলাদেশ থেকে তথ্য না পাওয়ায় পাচারের হিসেব দিতে পারেনি জিএফআই। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য সহ নানা উপায়ে আয় করা অর্থ পাচার বেড়েই চলেছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012 সেটার মাধ্যমে কিন্তু আমরা যদি নজর করা এরকম কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে পারি যেখানে অলরেডি মানি লন্ডারিং হয়েছে এবং সেই দেশগুলি থেকে যদি টাকাটা ফেরত আনা যায়, তাহলে কিন্তু অনেকেই এই যে মানি লন্ডারিং যেগুলি করছে সেটা কিন্তু তারা রিটার্ন আনবে। করোনা মহামারীতে অর্থ পাচার কমেছে বলে সরকারের নীতি নির্ধারকরা দাবি করে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত নিয়মে অর্থ পাচার বন্ধ করা সম্ভব নয়। টেকনোলজিকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে কিভাবে অর্থ পাচারগুলো হচ্ছে। কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেকে আবেদন করে, ব্যাংকগুলোর মাধ্যমে অনেকে অর্থ পাঠাতে চায়। পৃথিবীর কোনো দেশে এটা কন্ট্রোল করা সম্ভব না, এটা সরকার যতই চেষ্টা করুক এটা পারবে না। ট্যারিফ কমাই দিতে হবে, ডিউটি কমাই দিতে হবে, তখন আমরা কিভাবে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিব, তখন কিভাবে আমরা তাদেরকে প্রোটেকশন দিব, সেটা আমাদের জানতে হবে। সম্প্রতি অর্থ পাচারকারীদের নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি খোদ অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে 2 দিন সারা দেশেই বইবে শৈত্যপ্রবাহ। এ মৌসুমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রার গড় 12 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। জানুয়ারিতে আবারও তাপমাত্রা কমে তীব্র শৈত্যপ্রবাহ জেঁকে বসার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া কাঁপছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। পৌষে সকালে অনেক জায়গায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ। বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রচন্ড শীতের জন্য আমরা বাইরে হতে পারতেছি না। শীতের জন্য কোনোদিন যাওয়া পাইনি। রাত যত গভীর হয় ঠান্ডার প্রকোপটা তত বাড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। রবি ও সোমবার শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের উপর দিয়ে। আজকে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে আপনার তেঁতুলিয়াতে 9.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আপনার শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি, ঢাকাতে রেকর্ড করা হয়েছে 16.1। সেই হিসেবে বলতে পারেন যে 19 এবং 20 তারিখে বিদেশের পশ্চিমাঞ্চল হতে দেখা যাবে যে অনেক জায়গায় 10-এর নিচে চলে আসতে পারে তাপমাত্রা। 10-এর নিচে তাপমাত্রা চলে আসবে। আপনি বলতে পারেন যে এই আমার দেশের পশ্চিমাঞ্চলে কিছু কিছু অনেক জায়গায় হয়তো দেখা যাবে যে আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে। আগামী জানুয়ারিতেও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আমরা যেহেতু শীত শুরু হলো কেবল, দেখা যাবে যে এখন যেটা শুরু হবে এটা হয়তো দেখা যাবে যে জানুয়ারিতে আরও শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের মেডিকেলে শীতজনিত রোগীর কি পরিমাণ সংখ্যা বেড়েছে? আমি চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে আছি। সকাল থেকে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে, যেহেতু কনকনে শীত, তার কারণে কিন্তু আসলে প্রতিদিন কিন্তু আসলে শিশুদের সবচেয়ে বেশি কিন্তু আসলে যে আক্রান্তের হার বাড়ছে, তেমনিভাবে বয়স্ক যারা আছে তাদেরও কিন্তু আসলে সংখ্যা কিন্তু চট্টগ্রাম মেডিকেলে বাড়ছে। একই সাথে যে মা ও শিশু হাসপাতাল, বেসরকারি হাসপাতাল আছে চট্টগ্রাম, একই সাথে আরও কয়েকটা হাসপাতাল আছে। সব হাসপাতালে কিন্তু আসলে রোগীর সংখ্যাটা বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আপনি দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ এমনকি ডায়রিয়া সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন। একই সাথে যে চট্টগ্রাম মেডিকেলের যে শয্যা রয়েছে, কোনো শয্যার চেয়েও বেশি পরিমাণ কিন্তু আসলে যে
ভর্তি থাকার কারণেই কিন্তু আসলে যে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। একই সাথে চিকিৎসকদেরও কিন্তু অনেকটা সংকট দেখা দিয়েছে, যেহেতু চট্টগ্রাম মেডিকেলে কিন্তু আসলে করোনা আক্রান্ত রোগী সহ বিভিন্ন রোগে আক্রান্ত যারা আছেন তারাও কিন্তু আসলে এই জায়গায় ভর্তি হয়, এখানে চিকিৎসা করা হয়। তার কারণে কিন্তু আসলে যে চিকিৎসকের যে সংখ্যা বাড়ার কথা রয়েছে সেভাবে কিন্তু চিকিৎসকের সংখ্যা কিন্তু একেবারে কিন্তু বাড়েনি। তার কারণে সমস্যাটা পড়তে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন আপ্রাণ চেষ্টা করছেন, যারা অসুস্থ হচ্ছে এমনকি শিশু যারা আছেন তাদেরকে সুস্থ করার জন্য তারা চেষ্টা করছেন। এমনকি এখানে যারা অভিভাবক যারা এখানে কিন্তু শিশুদের নিয়ে এসেছেন তারা বলছেন অনেকজন সুস্থ হয়ে কিন্তু আসলে বাড়ি ফিরেছেন, আবার চিকিৎসা পাচ্ছে, আবার যে বিনামূল্যে যে কিন্তু আসলে ওষুধ সরবরাহ করার কথা রয়েছে সেইভাবে ওষুধ দেওয়া হচ্ছে না, স্যালাইন ছাড়া কোনো ওষুধ দিচ্ছে না, এমন অভিযোগও কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনলাম। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনের কাছে। শীতের হাওয়ায় বঙ্গোপসাগরে কমতে শুরু করেছে সামুদ্রিক মাছের বিচরণ। জেলেরা সাগরে দিনের পর দিন অপেক্ষা করেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন উপকূলে। আর এই সুযোগে আমদানি করা মাছ দখলে নিচ্ছে চট্টগ্রামের মাছের বাজার। মৎস্য কর্মকর্তারা বলছেন শীতকালে মাছের বিচরণ কমলেও সাগরে মাছের সংকট নেই, তবে সাগরে মাছের উৎপাদন বাড়াতে চলছে নানা পরিকল্পনা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। যেখানে শীতকালে সমুদ্রে নানা রকমের মাছের সমাহার থাকার কথা, সেখানে উল্টো একট মাছ না পেয়ে হতাশ জেলেরা। তাই চট্টগ্রামে বৃহৎ মাছের বাজার ফিশারি ঘাটে সামুদ্রিক মাছ সংকটের অজুহাতে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। এখন সাগরে মাছ পায় না, মাছ সিগন্যাল গেছে যে এই জন্য মাছ পায় না। লাক্কো মাছ গোয়ারা গুললে যেটা বলে ওগুলো অন্য বছর সাথে বছর অনেক কম উৎপাদন। আর ক্রেতারা বলছে বাজারে মাছের সংকট নেই, তবু দাম বেশি। মাছ তো অনেক দেখলাম, রূপসা দেখলাম, কোরাল দেখলাম, উন্দরা মাছ দেখলাম, আরও অনেক রকম মাছ দেখলাম। দাম একটু বেশি। দাম তো প্রচুর, আর আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের স্থানীয় বাজারে কিন্তু এর চাইতে মোটামুটি আরও একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মৎস্য কর্মকর্তারা বলছেন শীতল পানিতে মাছের বিচরণ কমলেও মাছ শূন্য হয়নি, বরং বেড়েছে মাছের উৎপাদন। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়ে মাছ একটু কমই পাওয়া যায় এবং সাগরে এটা একটা আমাদের সাগরে মাছের ক্ষেত্রে এটা একটা লিন সিজন। তাছাড়াও কিছুদিন আগে একটা নিম্নচাপের ফলে জেলেদের ধারণা যে তাদের কাছ থেকে শোনা গেছে যে যখন নিম্নচাপ হয়, যদি নিম্নচাপের বৃষ্টি হয় তখন মাছের পরিমাণ উপকূলীয় অঞ্চলে একটু কমে যায়। এদিকে সামুদ্রিক মাছ সংকটের সুযোগে বিদেশ থেকে আমদানি করা মাছ দখল করছে বাজার। এই বিদেশ থেকে এগুলা আইলাম মাছ, এগুলো বার্মার, এগুলো ওমান, চায়নার, হ্যাঁ প্রত্যেকটা মাছ এখন আমাদেরকে বাইরে থেকে আনতে হচ্ছে। এটাকে বলে পাথরকই, এটা ভারত থেকে আসে। আর এটাকে বলে লাল কোরাল বলে, লাল ফানসা বলে, এটাও ভারত থেকে। তবে সাগরে বেন্দি জাল ফেলে যেন মাছের রেণু হত্যা করতে না পারে সেদিকে নজর রেখেছে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কুষ্টিয়ার গড়াই নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। বিস্তারিত জানাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, বাঁধ রক্ষায় কি উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন, জানাবেন। তানজিনা, কুষ্টিয়ার গড়াই নদী হচ্ছে পদ্মার প্রধানতম শাখা এবং কুষ্টিয়া থেকে কিন্তু এই গড়াই নদী কুমারখালীর পাশ দিয়ে বয়ে গেছে এবং কুমারখালী ঠিক এই শহর রক্ষা বাঁধে আমি দাঁড়িয়ে আছি। এই শহর রক্ষা বাঁধের ঠিক কিছুটা আগে এখানে কিন্তু নদী অনেকটা বাঁক নিয়ে গেছে, যে কারণে এখানে আমরা প্রতি বছরই নিয়মিত ভাঙন দেখতে পারি। আর আপনি দেখতে পাচ্ছেন যে শহর রক্ষা বাঁধের বেশ খানিকটা অংশ, প্রায় 100 মিটার অংশ সে কিন্তু নদীর মধ্যে ধসে গেছে এবং এখানে ব্লক দেওয়া ছিল, বেশ পুরনো এই ব্লক বাঁধ, সেই বাঁধটি কিন্তু বেশ বড় একটি অংশ নদীর মধ্যে বসে গেছে। আমরা দেখেছি যে বর্ষা মৌসুমেও কিন্তু এখানে ভাঙন সৃষ্টি হয়েছিল এবং আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ভাঙন প্রতিরোধে তারা অতি দ্রুত পরিদর্শন করে ব্যবস্থা নেবেন এবং তারা বলেছেন যে ঠিক যখন পানিটা নদী ভরাট থাকে, অর্থাৎ এখানে 12 থেকে 13 মিটার পর্যন্ত কিন্তু পানির উচ্চতা থাকে বর্ষা মৌসুমে, সেই সময় কিন্তু এই মাটির নিচে অর্থাৎ বালির নিচে এক ধরনের স্কারিং হয়ে ফাঁকা সৃষ্টি হয়, সেটি কিন্তু পরবর্তীতে যখন পানি নেমে যায় তখন এই ধসগুলো দেখা দেয় এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া তারা বলছেন। আমি কুষ্টিয়া কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে এই
ভাঙন প্রতিরোধে, অর্থাৎ এই বাঁধ ভেঙে গেলে কিন্তু এই শহরে বর্ষা মৌসুমে পানি উঠে যাবে এবং সেই ভাঙন প্রতিরোধে তারা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং যে কথা শুনছিলেন তানজিনা, যে পানি উন্নয়ন বোর্ডও কিন্তু এখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা কথা বলেছে। তবে স্থানীয় লোকজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে প্রতিনিয়তই কিন্তু ভাঙন প্রতিরোধে বালির বস্তা ফেলা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়, কিন্তু স্থায়ীভাবে আসলে কোনো সমাধান আসে না এবং সে কারণে তারা স্থায়ী বাঁধ নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়ার কুমারখালীর বাঁধ ভাঙনের খবর। আমি চলে যাব স্টুডিওতে তানজিনার কাছে। মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিসৌধ, দেশের মানচিত্র ও শহীদ মিনারের নির্মাণ করা হয়েছে। আজ এটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। জেলায় প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আয়োজন করা হয়েছে। দিনাজপুর থেকে এই বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন ফখরুল হাসান পলাশ। পলাশ, স্মৃতিসৌধ, মানচিত্র এবং শহীদ মিনার নির্মাণ নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রেখে আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর সাদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে কোনো স্কুলে আমরা বরাবরই কিন্তু আমরা দেখেছি শহীদ মিনার দেখেছি, বিভিন্ন মানচিত্র দেখেছি, দেশের মানচিত্র দেখেছি, কিন্তু মানে স্মৃতিসৌধ একেবারেই নতুন ভাবনা থেকে তারা কিন্তু একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছে এবং এই স্মৃতিসৌধটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে এবং উদ্বোধন করছেন দিনাজপুর 3 আসনের সাংসদ এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আমি যদি এখানকার একজন শিক্ষকের সাথে কথা বলি যে কি চিন্তা করে, কি ভাবনা করে আসলে আপনারা এই স্মৃতিসৌধটা নির্মাণ করেছেন। মুজিব শতবর্ষ এবং একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিকে তাদের মধ্যে প্রবেশ করানোর জন্য আমরা এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছি এবং এটি বিদ্যালয় কেন্দ্রিক প্রথম স্মৃতিসৌধ, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে এবং শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে তারা ধারণ করতে পারবে বলে আমরা এটি নির্মাণ করেছি। আপনি শুনছিলেন আসলে শিক্ষার্থীর মাঝে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং তারা জানে এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধটাকে বুকে লালন করে, এই ভাবনা থেকেই কিন্তু তারা এই স্মৃতিসৌধ নির্মাণ করেছে। তো এই দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভায় ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় এ ভোট গ্রহণ, চলবে টানা সন্ধ্যা 6টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ভাস্কর সর্দার। কলকাতা কর্পোরেশনের ভোট রোববার সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। শহরে এবারে ভোট হচ্ছে মোট 144টি ওয়ার্ডে। প্রার্থী সংখ্যা প্রায় 950 জন দলীয় প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রায় 378 জন প্রার্থী তারা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরের ভোটার মোট 48,40,000-এর মতন কিছু ভোটার তারা এবারে ভোট দিচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার জন্য এইবারই প্রথম নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য এবং কলকাতা পুলিশের উপরেই ভরসা রেখেছে। মোট 23,500 পুলিশ মোতায়েন করা হয়েছে এবারের 144টা ওয়ার্ডের জন্য। বুথের সংখ্যা 4,959টি বুথে ভোট হচ্ছে। এর মধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে যে 1,139টি বুথকে উত্তেজনাপ্রবণ বুথ বলেই চিহ্নিত করা হয়েছে এবং পাশাপাশি 786টি বুথকে অতি স্পর্শকাতর বলে জানানো হয়েছে। এর পাশাপাশি প্রায় 4,000-এর মতন স্বাস্থ্যকর্মী রাখা হয়েছে। সম্পূর্ণ ভোট হচ্ছে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক মেশিন দ্বারাই কিন্তু ভোট হচ্ছে। পাশাপাশি প্রায় করোনা বিধি বা কোভিড বিধি মেনে কিন্তু প্রতিটা বুথে ভোট হচ্ছে। ভোটের ফলাফল কিন্তু 21শে ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত রোববার যে ভোট শুরু হয়েছে কোথা থেকেও অশান্তি বা অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। পাকিস্তানের করাচির শিল্প এলাকায় শনিবারের বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15তে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 16 জন। শনিবার নগরীটির শেরশাহ এলাকার প্রাচ্য চকের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, একটি বেসরকারি ব্যাংকের ভবনের নিচ দিয়ে যাওয়া নালায় ঘটেছে বিস্ফোরণটি। ব্যাংক ভবনটির পাশাপাশি নিকটবর্তী পেট্রোল পাম্পও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ভবনটির নিচের নালায় জমা গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ওমিক্রনের সংক্রমণ বাড়ছে বিশ্বজুড়ে।
এখন পর্যন্ত 89টি দেশে করোনার নতুন এই স্ট্রেন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে অনেক দেশ, তবে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে আজ থেকে কঠোর লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস। এদিকে আগামী বছরেও হয়তো শেষ হবে না এই মহামারী, এমনটাই জানিয়েছে ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার। নিবিড় আমিনের রিপোর্ট। ওমিক্রন নিয়ে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যেসব এলাকায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি 1.5 থেকে 3 দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, যা করোনার পুরনো ধরন ডেল্টার তুলনায় বেশি। এমনকি যেসব দেশে এরই মধ্যে বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রন। ব্রিটেনে একদিনেই নতুন করে অমিক্রনে আক্রান্ত হয়েছে 10,000-এর বেশি মানুষ। টানা কয়েকদিনের রেকর্ডের পর শনিবার 90,418 জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে বড়দিন এবং নতুন বছর কেন্দ্রিক উৎসবের আগেই সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে ফ্রান্স। আর ফরাসি সরকারের নতুন ঘোষিত ভ্যাকসিন পাশের নিন্দা জানাতে শনিবার প্যারিসে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভ হয়েছে ইতালি ও জার্মানিতেও। ওমিক্রন ধরনের ঢেউ দমাতে রোববার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বড়দিনের সব গণজমায়েত স্থগিত করা হয়েছে। দেয়া হয়েছে স্কুল, বার, রেস্তোরাঁ, জরুরি নয় এমন সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ। এদিকে মার্কিন ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার শনিবার জানিয়েছে, সম্ভবত 2024 সালের দিকে শেষ হতে পারে করোনা মহামারী। 2024 এলেই রোগটি স্থানীয় পর্যায়ের হয়ে যাবে বলে বিশ্বাস করছেন ফাইজারের নির্বাহীরা। নিবিড় আমিন, নিউজ 24। সুপার টাইফুন রাইয়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চল। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 75 জন। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে 3 লাখের বেশি মানুষ। বৈদ্যুতিক বিচ্ছিন্ন রয়েছে অনেক শহর। চন্দ্রানী চন্দ্রের রিপোর্ট। ফিলিপাইনের টাইফুন রায়ের আঘাতে প্রায় 3 লাখ লোকের বাড়ি ও সমুদ্র সৈকতের পাশের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। শুক্রবার এই সুপার টাইফুনটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে আঘাত হানে। এর প্রভাবে দেশটির কিছু অংশের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে এবং অনেক বাড়ির ছাদ ধসে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সেবু শহরের টাইফুনের কারণে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। প্রবল বাতাসে গাছ উপড়ে পড়েছে, ভবন ও অন্যান্য কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই টাইফুনের বিষয়ে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাত এক ব্রিফিংয়ে বলেন, সুপার টাইফুন রায়ের আঘাতে সিয়ারগাঁও দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ মৃত্যু হয়েছে গাছ পড়ে এবং ডুবে যাওয়ার কারণে। ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালুয়ান দ্বীপও এই টাইফুনের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া ভিসায়াস ও মিন্দানাওয়ের দক্ষিণ দ্বীপাঞ্চলীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সুপার টাইফুনটি। রায় ক্যাটাগরি 5 মাত্রার তীব্রতর ঝড়। ঝড়টি আঘাত হানার আগে 121 মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে থাকে। শনিবারের মধ্যে তা দুর্বল হয়ে যায়। চলতি বছর দ্বীপপুঞ্জে আঘাত হানা 15তম ঝড় এটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এএফসি অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতে এই ম্যাচে গোলাম রাব্বানী ছোটনের দলকে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে ভারত ও নেপালের মধ্যকার দিনের প্রথম ম্যাচের দিকে। এই ম্যাচে নেপাল জিতলে তারাই হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ, আর ভারত জিতলে প্রতিপক্ষ হিসেবে তাদেরকে পাবে বাংলাদেশ। তবে বাংলাদেশ হেরে গেলে থমকে যাবে ফাইনালের স্বপ্ন। কুয়াকাটা সমুদ্র সৈকতের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। চেনা রূপে ফিরছে কুয়াকাটা সমুদ্র সৈকত। টানা 3 দিন ছুটি পেয়ে ভ্রমণ পিপাসু বাঙালি ছুটে গেছে সাগরকন্যায়। প্রকৃতির রূপে প্রশান্তির পরশ পেতে নিজেদের উজাড় করে দিয়েছেন তারা। এতে সরগরম হয়ে উঠেছে হোটেল মোটেলগুলো। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত, সাথে সূর্যোদয় আর সূর্যাস্তের অদ্ভুত মাখামাখি।
প্রকৃতির এই রূপে প্রশান্তির পরশ পেতে নিজেদের উজাড় করে দিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের আনাগোনায় চিরচেনা চেহারায় ফিরছে কুয়াকাটা। ইট পাথরের শহুরে জীবন থেকে মুক্তি পেতে যেন এই সময়টার অপেক্ষায় ছিলেন অনেকেই। টানা 3 দিন ছুটি পেয়ে ভ্রমণ পিপাসু বাঙালি ছুটে গেছে সাগরকন্যায়। নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী হতে ঢল নেমেছে দেশি বিদেশি পর্যটকের। মানুষ দেখলাম, এর মতন মানুষ কখনো আর হয়নি এই জায়গায়। আমরা আসলে এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুয়াকাটা ঘুরতে আসছিলাম। আসলে খুব চমৎকার জায়গা কুয়াকাটা। সাগরের জলে গা ভাসিয়ে নেচে গেয়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। পরিবার নিয়ে কুয়াকাটা আসছে, খুব ভালো লাগছে। আমাদের এলাকা ভাই বেড়াদার 50 জন মিলে কুয়াকাটা 16 ডিসেম্বর উপলক্ষে আসলাম, বন্ধের দিন, ছুটির দিন, অনেক ভালো লাগতেছে। নিরাপত্তায় বাড়তি নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। 3টা প্লেসে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করছি এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করছি। এখন পর্যন্ত আমরা পর্যটকদের কাছ থেকে কোনো রকম কোনো কমপ্লেইন পাইনি। কুয়াকাটায় সুযোগ সুবিধা বাড়াতে কর্তৃপক্ষকে আরও উদ্যোগী হওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।